আম, হ্যালো, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার আসলে 9টায় আসার কথা ছিল, আমি 9টা 20-এ আসলাম লাইভে। এনিওয়েজ, আমরা শুরু করছি। কিছু যান্ত্রিক গোলযোগের জন্য আসলে দেরি করবো, সেই জন্য আবারও আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আজকের বিষয় ছিল যে ক্যানাডা কেয়ার গিভার যে অপরচুনিটি এবং পার্মানেন্ট রেসিডেন্ট পাথওয়ে, এই ব্যাপারে আলাপ করা। প্রথমে বলে নিই যে এই প্রোগ্রামটা কিন্তু এখনো কোনো কনক্রিট কোনো ডিসিশন আসেনি। তার মানে হচ্ছে যে গভর্নমেন্ট জাস্ট অ্যানাউন্সমেন্টটা করেছে গত জানেন জুনের 3 তারিখে, কিন্তু এটার বিস্তারিত জানতে হলে আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা চলে আসি এই প্রোগ্রামের ব্যাপারে। কি আজকের আলোচনায় মূলত থাকবে যে এই প্রোগ্রামটা কি, কেন, কাদের জন্য এবং কিভাবে আপনি প্রিপেয়ার হতে পারেন, সেই ব্যাপারগুলি নিয়ে আমরা আলাপ করব। ওকে, প্রথমত হচ্ছে যে ইটস এ পার্মানেন্ট প্রোগ্রাম। তার মানে হচ্ছে আপনি যেদিন এই ভিসা নিয়ে আসতে পারবেন ক্যানাডায়, সেদিন কিন্তু আপনি পার্মানেন্ট রেসিডেন্সিপও পেয়ে যাচ্ছেন একই সাথে এয়ারপোর্টে। এবং এই প্রোগ্রামটা কিন্তু চিলড্রেন, অর্থাৎ যে আপনার বাচ্চাদের কেয়ার গিভিং দেয়া। তারপর হচ্ছে যে সিনিয়র্স, তার মানে যারা রিটায়ারমেন্টে গিয়েছেন, যা হয়তো নিজেরা কাজ করতে পারেন না বা চলতে পারেন না, এরকম মানুষদের জন্য। এবং ফাইনালি হচ্ছে পার্সনস উইথ ডিসএবিলিটিস। তার মানে এটার বয়সের কোনো আসলে তারতম্য নেই, পার্থক্য নেই। সেটা হচ্ছে যে হয়তো বয়স কারো কারো 20 হতে পারে, কারো হয়তো 40-50-ও হতে পারে। যারাই ডিসেবল আছেন, এরকম পার্সনের জন্য আপনার কেয়ার গিভিংয়ের জন্য আপনার কানাডিয়ান গভর্নমেন্ট এই সুযোগটা দিচ্ছে বিভিন্ন দেশ থেকে। এখন এটা মনে করার কোনো কারণ নাই যে এটা শুধু বাংলাদেশ থেকে দেয়া, এটা কিন্তু সারা বিশ্বের ক্যান্ডিডেটদের জন্য এই অপরচুনিটিটা ওপেন করছে। এবং আমরা আশা করছি যে জুনের 17 তারিখের পরে এটা একটা ফাইনাল ডিসিশন পাবো যে এটা কিভাবে পুরো গাইডলাইনটা পাবো আমরা। আর আপনারা জানেন যে এর আগে হোম চাইল্ড কেয়ার পাইলট এবং হোম সাপোর্ট ওয়ার্কার পাইলট, এই দুইটা পাইলট কিন্তু ছিল। এখন কিন্তু এই প্রোগ্রামটা পাইলট নেই, এখন কিন্তু এটা ইস এ পার্মানেন্ট প্রোগ্রাম হয়ে যাচ্ছে। আম, আর এই যে দুইটা প্রোগ্রামের কথা বললাম, ওই দুইটা প্রোগ্রাম কিন্তু খুব সুন, সম্ভবত 17 তারিখে এটা শেষ হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা 17 তারিখের পরে হয়তো যেটা বললাম একটু আগে, যে গাইডলাইনটা পাবো। এই প্রোগ্রামের কিছু ফিচার ব্যাপারে আমরা আসি। সেটা হচ্ছে আপনার এই প্রোগ্রামটার জন্য আমরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কিভাবে গভর্নমেন্ট কোনো জাস্ট অ্যানাউন্সমেন্টে আসে কিনা। সো মিনিস্টার ওয়াজ রিয়েলি অনারেবল মিনিস্টার মার্ক মিলার, আপনারা জানেন যে 3 তারিখে এই অ্যানাউন্সমেন্ট নিয়ে এসছেন। এবং সেই অ্যানাউন্সমেন্টে যে হাইলাইটটা সেটা হচ্ছে যে আপনার এই প্রোগ্রামটা আগামী 3 বছর রান করছে, অর্থাৎ 24, 25, 26, এই 3 বছরের মধ্যে আপনার 5,000 করে প্রত্যেক বছর, ওভার 3 ইয়ার্সে নিবে হচ্ছে 15,000 ক্যান্ডিডেট। এবং সেই ক্যান্ডিডেটটা অবশ্যই কোয়ালিফাইড হতে হবে। আমরা একটু চলে আসি যে ওদের কোয়ালিফিকেশন কী কী চেয়েছে সোফা। সেটা হচ্ছে যে অ্যাটেন এ মিনিমাম অফ আপনার সিএলবি, যেটা যেটা আপনার ইংলিশের রিকোয়ারমেন্ট। তার মানে আমাকে আমার কাছে মনে হয় প্রায় 200-র উপর প্রশ্ন আসছে যে আইটিএস ছাড়া যাওয়া যাবে কিনা। অ্যান্সার ইজ নো। কারণটা এই জন্য যে এটা একদম ক্লিয়ার করে বলেছে যে আইএলটিএস, সরি, সিএলবি মিনিমাম 4 লাগবে। তার মানে আপনার একটা আইএলটিএস এর মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। যদি আপনি এইভাবে চিন্তা করেন যে এটা আইটিএস এর ব্যান্ড কত, এটা কিন্তু জেনারেল লাগবে, একাডেমিক না। ব্যান্ড 4 কিন্তু খুবই কম। আর আপনি যদি এইভাবে চিন্তা করেন সিএলবি 4 মানে কিন্তু আসলে 3 আইটিএস, সেক্ষেত্রে কোনো মতো ইংরেজি জানা থাকলে হচ্ছে। কিন্তু প্র্যাকটিক্যালি আসলে ব্যাপারটা তা হচ্ছে না। কারণটা হচ্ছে আপনি একটা ক্যানাডিয়ান ফ্যামিলিকে যখন সার্ভ করবেন, একজন বাচ্চাকে সার্ভ করবেন অথবা বয়স্ক কাউকে বা পার্সোনাল ডিসেবিলিটি যাকেই সার্ভ করেন, ইউ নিড এ ভেরি ভেরি গুড কমিউনিকেশন স্কিলস। সেটার জন্য আপনারা এখনই প্রস্তুতি নিতে পারেন। যেহেতু এটা পার্মানেন্ট প্রোগ্রাম, আপনাদের তাড়াহুড়া করার কিছু নেই। আপনি যদি কোয়ালিফাইড না হন, জাস্ট টেক ইউর টাইম, প্রিপেয়ার ইউর সেলফ। এবং আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই কেয়ার গিভিং যে শুধুমাত্র কানাডার জন্য প্রযোজ্য তা না। আপনার ইউএসএ, এরপরে আপনার ইউরোপিয়ান যে কোনো কান্ট্রি, কানাডা তো অবশ্যই। সো যে কোনো দেশে কিন্তু আপনি কেয়ার গিভিংয়ের যদি আপনার প্রপার সার্টিফিকেশন থাকে, কমিউনিকেশন স্কিলস থাকে, অবশ্যই আসতে পারছেন।
এটা আমরা যারা আরসিআইসি আছি কানাডায়, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ অপরচুনিটিটা ক্রিয়েট করার জন্য। বাট তাছাড়াও আপনার অন্যান্য ইউরোপিয়ান দেশগুলিতেও কিন্তু আপনারা দেখতে পারেন, অথবা আমেরিকাও আপনারা দেখতে পারেন। তাহলে আপনার প্রথম যেই স্কিলসটা চাচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস, দ্যাট ইজ CLB 4 মিনিমাম ইজ রিকোয়ার্ড। এরপর চলে যাই আরেকটা রিকোয়ারমেন্টের মধ্যে, সেটা হচ্ছে হোল্ড দ্য ইকুইভ্যালেন্ট অফ ক্যানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা। আচ্ছা, হাই স্কুল ডিপ্লোমা বলতে কানাডায় বোঝায় 12 গ্রেড। তার মানে বাংলাদেশে আমরা যেটা ইন্টারমিডিয়েট বলি, কানাডায় সেটা হচ্ছে হাই স্কুল। গ্রেড 1 থেকে গ্রেড 12 পর্যন্ত এটা স্কুলিং ধরে। সো এই স্কুলিংয়ের মধ্যে আপনার অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস হতে হবে, IELTS লাগছে, এবং আপনার ইন্টারমিডিয়েট পাস হতে হচ্ছে। এরপর রিকোয়ারমেন্ট দিয়েছে যে হ্যাভ রিসেন্ট অ্যান্ড রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওকে, রিসেন্ট অ্যান্ড রিলেভেন্ট কেন? কারণটা হচ্ছে যে আপনি যখন এই কাজে আসতে চাচ্ছেন, সেখানে কিন্তু আপনাকে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, সেটা হচ্ছে যে আপনি সার্ভ করছেন কোনো ক্যানাডিয়ানকে, এবং সেই সার্ভ করার জন্য আপনার প্রয়োজনীয় স্কিলস আছে কিনা এবং এক্সপিরিয়েন্স আছে কিনা। এক্সপিরিয়েন্স কীভাবে শো করবেন? দুইটা ওয়েতে। এক নম্বর হচ্ছে আপনার যদি ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স হয়, সেটা কিন্তু কাউন্ট হবে না। তার মানে আপনার যদি এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে চান, অবশ্যই সে পেইড জব হতে হবে। দ্বিতীয়টা হলো যে যদি আপনাদের বাচ্চা, ধরুন আপনার ছেলে বা মেয়ে আছে, আপনি সেই বাচ্চার এক্সপিরিয়েন্সটা দেখাতে পারেন যে আপনার কেয়ার গিভিং এর এক্সপিরিয়েন্স আছে, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। তার মানে আপনার ফ্যামিলির, আপনার নিজের সন্তান যদি থাকে এবং তাদেরকে যদি লালন পালন করেন, সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগছে না। আপনার তাহলে যে এক্সপিরিয়েন্সটা কাজে লাগছে সেটা হচ্ছে অন্য কোনো ইনস্টিটিউটে বা অন্য কোনো ফ্যামিলিকে যদি আপনি সার্ভ করেন, তখনই সেটা কাজে লাগছে। এরপরে চলে আসি যে রেলেভেন্ট কথাটা ইউজ করেছে। রিসেন্ট বলতে নর্মালি 6 মাস বোঝায়, বাট কোনো কোনো ক্ষেত্রে হয়তো 1 বছর চাইতেও পারে। আমি শিওর না এই মুহূর্তে, কারণ আমরা এখনো যেহেতু গাইডলাইন পাইনি, আমি যেটা প্রথম থেকে বলছিলাম। কিন্তু আপনার রেলিভেন্ট এক্সপিরিয়েন্স কিন্তু একেবারে যে 100% আপনার শুধু একটা শিশুর কেয়ার গিভার দিয়েছেন সেই রকম না। আপনার অন্যান্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্সও হতে পারে, যে আপনি হয়তো অ্যাডাল্ট পেশেন্টদের নিয়ে ডিল করেছেন, সেটাও একটা এক্সপিরিয়েন্সের জায়গায় কাজে দিবে। এরপরে আসি রিসিভ অ্যান অফার ফর ফুল টাইম হোম কেয়ার জব। তার মানে এই জবটা কিন্তু হোম কেয়ার। আপনারা লক্ষ্য করেছেন হয়তো যে আপনার যেই চাইল্ড কেয়ার প্রোভাইডার পাইলট অথবা হোম সাপোর্ট ওয়ার্কার পাইলটগুলি ছিল, এগুলি কিন্তু কোনো ইনস্টিটিউশন নিতে পারতো না। তার মানে যদি কোনো ওয়ার্কার আসতে চাইতো, তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো এমপ্লয়ারের কাছ থেকে আপনার অফার লেটার লাগতো। এখানেও কিন্তু সেম, আপনার একটা রিসিভেন্ট অফার লেটার ফর ফুল টাইম, এবং সেটা হোম কেয়ার জবে লাগছে। কোনো ইনস্টিটিউশন নিবে কি না সেই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আমরা জানি না। সো সেই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করছি না। আপনার এই ফুল টাইম যে জবটা, ফুল টাইম বলতে আসলে কানাডার যে সিস্টেমে, সেটা হচ্ছে 30 আওয়ার্স পার উইক, আর অ্যাগেইন ইট মাস্ট বি পেইড জব, এবং আপনার আপনার 1 বছরে হচ্ছে 30 ঘন্টা করে 52 সপ্তাহে এইভাবে কাউন্টটা করে। আপনার যদি কোনো কারণে সেটা 60 ঘন্টাও কাজ করেন, সেটাও কিন্তু ফুল টাইম হিসেবেই ধরবে, কিন্তু 30 ঘন্টার নিচে হলে পার উইকে সেটা কিন্তু ফুল টাইম হিসেবে কাউন্ট করবে না। আপনার কি টাইপের এক্সপিরিয়েন্স লাগছে? হোম ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স মে বি রিকোয়ার্ড, এই কথাটা বলেছে। সো হোম ম্যানেজমেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? হোম ম্যানেজমেন্ট বলতে যে আপনার ধরেন ঘর টাইডি রাখা এবং সুন্দর করে রাখা, এটাও কিন্তু একটা হোম ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। কলেজ অর আদার কোর্সেস ইন হোম সাপোর্ট মে বি রিকোয়ার্ড। এখন যতগুলি রিকোয়ারমেন্ট ওরা বলেছে যে মে বি, সেগুলি ম্যান্ডেটরি না, বাট হয়তো কেস টু কেস প্রয়োজন হতে পারে। ফার্স্ট এড সার্টিফিকেশন মে বি রিকোয়ার্ড। আপনারা যারা অনেকে নার্স আছেন বাংলাদেশে, তাদের জন্য এই প্রোগ্রামটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোগ্রাম আমি বলবো। সেক্ষেত্রে আপনাদের কিন্তু অলরেডি সার্টিফিকেশন আছে, সো এই সার্টিফিকেশন নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। যারা নার্সিং প্রফেশনের না, ধরেন অন্য কোনো প্রফেশনে আছেন কিন্তু হোম কেয়ার গিভিংয়ে মাত্র ঢুকেছেন, অথবা এল্ডারলি কেয়ার সাপোর্ট দিচ্ছেন, তাদের জন্য আমি বলবো যে যদি এই ফার্স্ট এইড বা অথবা আপনার হোম সাপোর্ট কেয়ার যদি কোনো কোর্স থাকে, শর্ট কোর্স হোক বা লং কোর্স হোক, আপনারা করে নিতে পারেন। সেটা আপনাকে কিন্তু ভবিষ্যতে কোনো না কোনোভাবে হেল্প করবে। এরপরে বলছে যে কমপ্লিশন অফ ট্রেনিং প্রোগ্রাম ইন কেয়ার অফ এল্ডারলি, কেয়ার অফ পার্সন উইথ ডিসেবিলিটিস,
অথবা আপনার রিলেটেড ফিল্ড মে বি রিকোয়ার্ড। আচ্ছা, এই মে বি কথাটা ইউজ করছি এই জন্য আমি যেটা বলছিলাম যে জাস্ট প্রাসঙ্গিক হতে হচ্ছে যে কোনো কোনো জবের প্রয়োজনে হয়তোবা আপনার এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট চাইতে পারে, বাট দ্যাটস নট নেসেসারি যে চাবি। আচ্ছা, পিয়ারের পাথওয়েটা কীভাবে কাজ করবে সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আগে দেখতে হবে যে কারা এলিজিবল। এলিজিবল আপনার যে যে রিকোয়ারমেন্ট আছে এটা হচ্ছে ক্যান্ডিডেটের দিক থেকে এলিজিবিলিটি। এখন আসুন এমপ্লয়ারের এলিজিবিলিটি কী আছে, এমপ্লয়ার কারা হতে পারবে। যে কোনো ক্যানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট অথবা আপনার সিটিজেন যারা আছেন তাদের ব্যাপারটা এইভাবে আমি খুব ছোট করে এক্সপ্লেন করব যে আমি ধরে নিচ্ছি কোনো একজন শিশুর জন্য আপনার হোম কেয়ার গিভিং দরকার। সেক্ষেত্রে আপনি অ্যাজ এ ন্যানি আসতে চাচ্ছেন। সো আপনার আসার জন্য এই এমপ্লয়ারের কী রিকোয়ারমেন্ট লাগবে, আমি ধরে নিচ্ছি যে তিনজনের একটা ফ্যামিলি, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের একজন সন্তান আছেন। সেই সন্তানকে ওনারা আরেকজনের কাছে দিবেন টেক কেয়ার করার জন্য। এখন ওই হাজব্যান্ড এবং ওয়াইফ মিলে কম্বাইন হতে পারে। কম্বাইন ওদের ইনকাম এতটা হতে হবে যে তিনজনের যে খরচ আছে এই খরচ বাদ দিয়ে এখানে আপনি যে আসবেন এবং আপনার যে স্যালারি আছে মিনিমাম যে স্যালারিটা, সেই স্যালারিটা যদি দিতে পারে তাহলেই কিন্তু ওই পার্টিকুলার পার্সন অথবা ওই ফ্যামিলি আপনার এলিজিবল হচ্ছে আপনাকে স্পন্সর করার জন্য। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। দ্বিতীয়টা হচ্ছে যে একটা সিআরএ বলে আমাদের এখানে, ক্যানাডা রেভিনিউ এজেন্সি। কানাডা রেভিনিউ এজেন্সি থেকে তাদের একটা কিন্তু পেরোলের রেজিস্ট্রেশন নিতে হবে। আলাদা করে কোনো লাইসেন্স লাগবে না এমপ্লয়ার, কিন্তু রেজিস্ট্রেশনটা নিতে হবে এই জন্য যে আপনি অ্যাজ এ কেয়ার গিভার যখন আসবেন আপনি যে পেইড হচ্ছেন সেই ব্যাপারটা অবশ্যই গভর্নমেন্ট দেখতে চাবে সেই কারণে, এবং কত পে করছেন সেই আপনার এনরোলমেন্টে পুরোটা ক্লিয়ারলি থাকছে। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে যদি কোনো কারণে সাপোর্টেড হয়, ফর এক্সাম্পল যে আপনার কোনো আর্মি পার্সন অথবা পুলিশ অফিসার যিনি হয়তো ডিসেবিলিটি চলে গেছেন কোনো কারণে চাকরি থাকা অবস্থা বা এরকম কিছু, তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যে সাপোর্ট দিচ্ছে তাকে এই অ্যামাউন্টটা, সেটারও কিন্তু ক্লিয়ারলি ধারণা থাকতে হবে। এবং এই সেটা ক্লিয়ার না থাকলে যেটা হবে যে গভর্নমেন্ট কিন্তু তখন অ্যালাউ করবে না এই ক্যানাডিয়ানকে অন্য আরেকটা দেশ থেকে একজন কেয়ার গিভারকে আনার জন্য। টোটাল যেটা বলছিলাম একটু আগেও সেটা হচ্ছে যে 15,000 2024, 25, 26 3 বছরে 15,000 কেয়ার গিভারের অ্যালাউ করছে। আপনারা জানেন হয়তো অ্যাজ অফ এপ্রিল 30, 2024 নিয়ারলি 5,700 কেয়ার গিভার কিন্তু অলরেডি তাদের ফ্যামিলি মেম্বাররা সহ পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করেছে। এবং এটা কিন্তু হোম সাপোর্ট ওয়ার্কার পাইলট প্রোগ্রাম যেটা 2019-এ শুরু হয়েছিল সেইটার এগেনস্টে। সো আপনি যদি পুরোটা চিন্তা করেন যে 2019 থেকে 2024-এ মাত্র 5,700 কেয়ার গিভার তারা পার্মানেন্ট রেসিডেন্সিপের জন্য অ্যাপ্লাই করেছে। আর ফ্রম নাও অন সেটা হচ্ছে জুন থেকে হয়তো অথবা জুলাই থেকে শুরু করে আপনার জুলাই 2024 থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত দিচ্ছে হচ্ছে 15,000 কেয়ার গিভার। তার মানে অন এন অ্যাভারেজ 5,000 করে পার ইয়ারে দিচ্ছে। এবং আপনারা কিন্তু পিআর পাচ্ছেন রাইট ওয়ে, রাইট আফটার ইউ কাম টু ক্যানাডা। এনওসি কোড আপনারা একটু লিখে নিতে পারেন, অনেকেই হয়তো আমাকে জিজ্ঞাসা করেছেন এটা, যে 44101 হোম সাপোর্ট ওয়ার্কার্স কেয়ার গিভার অ্যান্ড রিলেটেড অকুপেশনস, এটা হবে আপনাদের এনওসি কোড। ওকে, তারপরে চলে যাই যে আপনার কি টাইপের কাজগুলি থাকছে এখানে। কিন্তু আপনার অ্যাটেন্ডেন্ট ফর পার্সন উইথ ডিসেবিলিটিস, যেটা একটু আগে বলছিলাম, ফ্যামিলি কেয়ার গিভার হতে পারে, হোম সাপোর্ট ওয়ার্কার হতে পারে, লিভ ইন কেয়ার গিভার হতে পারে। ওকে, আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে লিভ ইন বলতে কি বোঝায়। আচ্ছা, লিভ ইন বলতে বোঝায় যে সেম ফ্যামিলির সাথে আপনার থাকতে হচ্ছে, অর্থাৎ যাকে আপনি কেয়ার গিভিং দিতে আসবেন সেই ফ্যামিলির সাথে আপনি লিভ করছেন, দ্যাটস কল লিভ ইন কেয়ার গিভার। সো আপনাকে কি তাহলে 24 ঘন্টায় কাজ করাবে? অ্যান্সার ইজ নো। একটা নির্দিষ্ট সময় থাকবে, সেই সময়টা শুধু আপনি কাজ করবেন, এবং সেটা কিন্তু রেকর্ডেড হতে হয় বা রেকর্ডেড থাকে। এরপরে চলে আসি যে লিভিং কেয়ার গিভার কিন্তু দুই রকমের, একটা হচ্ছে বাচ্চাদের জন্য, একটা হচ্ছে সিনিয়র্সদের জন্য, আরটা হচ্ছে পার্সোনাল এইড। পার্সোনাল এইড বলতে বোঝায় যে যেমন ধরেন কারো একটা ইনজুরি হয়েছে এবং লং টার্ম তার সেবা দরকার, সেই ক্ষেত্রে আপনার পার্সোনাল এইডের প্রয়োজন হতে পারে।
পার্সোনাল কেয়ার অ্যাটেন্ডেন্ট এবং রেসপাইট ওয়ার্কার। আচ্ছা, রেসপাইট ওয়ার্কারের ব্যাপারটা একটু ভিন্ন, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব বেশি রকমের চালু আছে। সেটা হচ্ছে যে আপনার ধরেন হাজব্যান্ড ওয়াইফ আছেন, দুজনেই বয়স্ক। এখন হাজব্যান্ডের অবস্থাটা খুব খারাপ যে উনি চলাফেরা করতে পারছেন, কিন্তু হয়তো ওয়াইফ চলাফেরা করতে পারছেন। এখন ওয়াইফ কিন্তু আনঅ্যাটেন্ডেড রেখে যেতে পারছে না তার হাজব্যান্ডকে। সেই ক্ষেত্রে উনি একটা নির্দিষ্ট সময় চায় যে উনি বাইরে যাবে বা অন্যান্য পার্সোনাল কাজ সারবেন, সেই সময়টা আপনি কেয়ার গিভিং দিচ্ছেন। সেটাই আসলে মূলত রেসপাইট ওয়ার্কার হিসেবে আপনি কাজ করছেন। ওকে, কিছু ডিউটিজের ব্যাপারে আসি। একটা খুব আম, আমি বলবো যে আমরা ভাইটাল জায়গা মিস করি। যেমন আপনি যদি কম্পেয়ার করেন ফিলিপিন্সের যে ওয়ার্কাররা আছেন, তারা খুব বেশি জনপ্রিয় কানাডায় বা ইউএসএতে। এটার একটা বড় কারণ আছে। কারণটা হচ্ছে যে যে ডিউটিসগুলি আছে, ওরা কিন্তু ডিউটিসের বিয়ন্ড দ্য ডিউটিস ওরা অনেক বেশি কাজ করেন। কেন করেন? কারণটা হচ্ছে এটাই হচ্ছে ওদের প্রফেশনালিজম। আপনিও যদি এইভাবে আসতে চান এবং চিন্তা করেন যে ইয়েস, আমি কেয়ার গিভার হিসেবে কাজ করতে চাই, আপনি শুধু কেয়ার গিভার হিসেবেই কাজ করছেন, আপনি কিন্তু অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসেবে কাজ করছেন। সো আপনার আসলে দায়িত্ব থাকবে যে যদি বলে যে আপনাকে 10টা ওয়ার্ক করার জন্য, সেই 10টা ওয়ার্কের মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবেন না, বরং এর বাইরেও আপনি কিন্তু আম, যদি মনে করেন যে এই কাজটা আমার করা দরকার, তাহলে আমার মতে করবেন। কিন্তু এমন কোনো কাজ করতে যাবেন না যেটা আপনার জন্য কোনো বিপদ ডেকে আনবে। যেমন ধরেন আপনার এখানে ইঞ্জেকশন পুশ করা যায় না, তার মানে নার্সটাই শুধু ইঞ্জেকশন পুশ করতে পারেন। কিন্তু আপনি আপনাকে যদি রিকোয়েস্ট করে যে আপনি ইঞ্জেকশন পুশ করবেন, ইউ ক্যানট পুশ ইঞ্জেকশন। সো এই ব্যাপারগুলো একটু ধারণা নিয়ে আসতে হবে। আমি আপনাদের জন্য একটা কাজ করব, যারা কেয়ার গিভার হিসেবে আসতে চান, হয়তো 2 বা 3 সপ্তাহ পরে একজন আপু আছেন যিনি অলরেডি কানাডায় আছেন এবং পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেছেন উনি। তো উনি কিন্তু কেয়ার গিভার হিসেবে এসেছিলেন কানাডায় অনেক আগে। সেই কেয়ার গিভার হিসেবে ওনার আশা এবং তার জার্নি এবং কী 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 টাইপের কাজ করেছেন বা করছিলেন, এবং উনি কী কী চ্যালেঞ্জগুলি গ্রহণ করেছিলেন এখানে, সেই ব্যাপারগুলি নিয়ে কিন্তু আমরা আরেকটা লাইভ করব, যেটা বলছিলাম কয়েক সপ্তাহের মধ্যে। এবং আপনারা কিন্তু ওনার কাছ থেকে অনেকগুলি ইনফরমেশন জানতে পারবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আগে পাঠিয়ে রাখতে পারেন, এখানেও পাঠিয়ে রাখতে পারেন, অথবা আমরা আরেকটা ইভেন্ট ক্রিয়েট করব, সেখানেও কিন্তু আপনারা আসতে পারেন। ওকে, আমি মেইন ডিউটিসের মধ্যে চলে যাচ্ছি। মেইন ডিউটিসের মধ্যে আছে হচ্ছে যে প্রোভাইড কেয়ার অ্যান্ড কম্পেনিয়ন্স ফর ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলিজ ডিউরিং পিরিয়ডস অফ ইন ইন সরি, আমি একটু কষ্ট হচ্ছে পড়তে। ইনক্যাপাসিটেশন, তার মানে হচ্ছে যে যখন আসলে ক্যাপাসিটি থাকে না ফ্যামিলি, তখন আপনার ফ্যামিলিকে সময় দেয়া। এরপর হচ্ছে যে আপনার ক্লায়েন্টদেরকে যদি ধরেন বাথিং, এরপর হচ্ছে আপনার পার্সোনাল হাইজিন, ড্রেসিং, আনড্রেসিং, এই কাজগুলি করতে হয়। এরপরে হচ্ছে আপনার মিল প্রিপেয়ার করা, যদি স্পেশাল ডায়েট থাকে, যেমন অনেকে হাই ডায়াবেটিক আছেন, তাদের জন্য মিল প্রিপেয়ার করা, এবং বাচ্চাদের জন্য হলো বাচ্চাদের মিলও প্রিপেয়ার করা, এবং অনেক সময় অ্যাসেস টু ফিডের ব্যাপারও আসে। এরপরে থাকছে হচ্ছে আপনার রুটিন হেলথ কেয়ার রিলেটেড ডিউটিস থাকে কিছু, এবং নন স্টেরাইল ড্রেসিং যদি থাকে, সেটা আপনারা চাইলে করতে পারবেন। আর হচ্ছে আপনার ইউ ক্যান অ্যাসিস্ট উইথ দ্য মেডিকেশনস, তার মানে হচ্ছে যে যদি মেডিসিন খেতে চায় ওনারা, বা যেহেতু একটা সময় পর পর অনেকের মেডিসিন থাকে, সেই মেডিসিনগুলি কিন্তু আপনি দিতে পারছেন। রিমেম্বার অ্যাগেইন, ইঞ্জেকশন পুশ করতে পারছেন না। আর হচ্ছে আপনার রুটিন হাউসকিপিং যেগুলি আছে, সেই কাজগুলি আপনার করতে হচ্ছে রেগুলার বেসিসে। ওকে, নাও মেইন প্রশ্ন যে আপনারা এই এমপ্লয়ার কোথায় খুঁজে পাবেন। এমপ্লয়ার খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে ইজি জায়গা হচ্ছে জব, www, নোট নিয়ে রাখতে পারেন, যেতে করে আপনারা সার্চ করতে পারেন জব ব্যাংক, JOBBANK, jobbank.gc.ca। এই ওয়েবসাইটে যাবেন এবং আপনারা ওখানে কিন্তু প্রচুর জব পাবেন। আপনার কারো কাছে কোনো টাকা দিয়ে ঘুরতে হবে না, বা আপনার সময় নষ্ট করতে হবে না। আর আপনার দিক থেকে আপনার কী কী করণীয় আছে? আপনার করণীয় আছে হচ্ছে যে আপনি প্রিপেয়ার ইয়োর সেলফ অ্যাকর্ডিংলি। ফর এক্সাম্পল, যে আপনি রেজুমি রেডি করবেন, সেটা একটা ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ডে এবং ক্যানাডিয়ান ফরম্যাটে হতে হচ্ছে, এবং সেই সাথে হচ্ছে আপনার যেই রিকোয়ার্ড ডকুমেন্ট আছে সেগুলি গ্যাদার করতে থাকবেন, যেগুলি একটু আগে আমরা কথা বলছিলাম। আর যদি আপনাদের প্রয়োজন পড়ে, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করতে পারবো যে কী টাইপের ডকুমেন্ট লাগবে, সেটা একটা লিস্ট প্রোভাইড করে। আর হচ্ছে
আপনি যদি দেখেন যে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না, তাহলে কি করবেন? আপনার খুব সিম্পল, যে আপনি ওয়েট করেন, যেহেতু আপনি প্রথম থেকে বলছি যে ইটস এ পার্মানেন্ট প্রোগ্রাম। সো আপনাদের খুব বেশি তাড়াহুড়া না করে আপনি প্রিপেয়ার করেন নিজেকে, এবং যখন দেখবেন যে আপনার কোনো একটা স্কিলস নাই, স্কিলসে ওইটার জন্য আপনি প্রিপারেশন, ফর এক্সাম্পল যে ফার্স্ট এইডের কোনো একটা সার্টিফিকেশন চাচ্ছে, আপনি হয়তো 10টা জব দেখলেন, 10টা জবে একই সমস্যা। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে যে একটা ফার্স্ট এইডের একটা সার্টিফিকেশন নিয়ে নিলেন। আপনি দেখলেন যে আপনার ইংলিশের প্রিপারেশন ভালো না, সো সো আপনি কি করবেন? আপনি জাস্ট টেক ইউর 1 মান্থ, 2 মান্থস অর 3 মান্থস টাইম। ছোট্ট একটা টিপস দিব, সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকদিন জাস্ট 3টা করে ভোকাবুলারি রেডি করেন আপনার প্রফেশন অনুযায়ী। যেমন ধরেন আপনি নার্স, তাহলে আপনি ওই রিলেটেড 3টা ভোকাবুলারি ডেলি করে করেন, আপনি কিন্তু 1 মাসে প্রায় 90টা ভোকাবুলারি হয়ে যাবে। এরকম যদি আপনি 3 মাস সময় নেন, প্রায় 250 থেকে 300 ভোকাবুলারি কিন্তু আপনি শিখে যাচ্ছেন। সো এই কাজটা এই জন্য করবেন যে আপনার নিজের যে প্রফেশনাল ডেভেলপমেন্টের জায়গাটা, সেটাতে কিন্তু 100% রেডি হয়ে তারপরে আসতে হবে। ওকে, ফাইনালি আমি শেষ করার আগে আমি মনে হয় একটা খুব সিম্পল জায়গায় নিয়ে আলোচনা করব। সেই জায়গাটা হচ্ছে যে কমফোর্ট জোন। আমরা কিন্তু অনেকেই কমফোর্ট জোনে থাকি, যে আমি নার্স হয়ে গেছি বা আমি অলরেডি কাজ করছি, আমার মনে হয় আর কোনো ইম্প্রুভমেন্টের প্রয়োজন নেই। ব্যাপারটা কিন্তু একেবারেই তা না। বরং আমি বলবো যে আপনারা প্রচুর ভিডিও দেখেন, এবং সময় নষ্ট করবেন না যে কিছু আছে যে কালকেই কানাডায় 5,000 লোক নিয়ে যাচ্ছে, এই টাইপের ভিডিওগুলি দেখে খুব বেশি খুশি হবেন না। বরং আগে দেখুন যে আপনার যে স্কিল সেট আছে, সেই স্কিল সেটের সাথে যে রিকোয়ারমেন্ট চাচ্ছে এমপ্লয়ার, সেটা ম্যাচ করে কিনা, সেটা খুব 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 ইম্পর্টেন্ট। এবং jobbank.gc.ca-তে গিয়ে আপনারা যে কাজটা করবেন, রিকোয়ারমেন্টটা ভালো করে পড়বেন, পড়ে দরকার হলে একটা কাগজে নোট নিয়ে নেন। নোট নিয়ে দেখেন যে আপনার এই 10টা যদি রিকোয়ারমেন্ট চায়, আপনি 10টা রিকোয়ারমেন্ট ফুলফিল করার মতো অবস্থা আছে কিনা, বা আপনি ফুলফিল করেন কিনা। যদি দেখেন যে কোনো একটা যেটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, সেটা যদি ফুলফিল না করেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লাই করাটা উচিত হবে না, আমি বলবো। তাহলে কি করবেন? তাহলে আপনি একটু সময় নেন, স্কিলসটা ডেভেলপ করেন, নিজেকে প্রিপেয়ার করেন, তারপরে অ্যাপ্লাই করেন। আমরা কিভাবে হেল্প করি? আমরা বলতে আমি বোঝাচ্ছি আরসিআইসিরা কিভাবে হেল্প করি। আমরা প্রথমত আপনাকে যেটা ইনফরমেশন দিলাম যে জব ব্যাংকে যাবেন, সেখানে দেখবেন। এছাড়াও অনেক সময় অনেক এমপ্লয়ার, অর্থাৎ প্যারেন্টসরা হতে পারে বা কোনো ফ্যামিলি হতে পারে, তারা আমাদের কাছে জানতে চান যে আমাদের কাছে কোয়ালিফাইড লোকজন আছেন কিনা, এবং থাকলে আমরা কিন্তু কোনো আপনাকে জব পাইয়ে দিচ্ছি না, বরং আমরা যেটা কাজ করি, জাস্ট ব্রিজ হচ্ছে আপনার এবং এমপ্লয়ারের মাঝখানে। আমরা আপনার রেজুমিটা প্লেস করতে পারি, কিন্তু ইন্টারভিউ দেওয়ার দায়িত্ব আপনাদের। এবং যদি আপনার ইন্টারভিউর প্রয়োজন পড়ে, আপনারা হয়তো বাংলাদেশে এখন অনেক জায়গায় আছে, বা আপনি পৃথিবীর যেই দেশে থেকেই আপনি দেখছেন বা চিন্তা করছেন যে আসবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ওখানে বসে প্রিপারেশনটা নিতে পারেন। আপনি মক এক্সাম নিতে পারেন। কোনো, আমি বলবো যে যদি এরকম স্কোপ থাকে যে আপনার কোনো একজন এইচআর প্রফেশনাল আপনার আশেপাশে আছে, তার থেকে হেল্প নিতে পারেন, এবং সেই হেল্পটা কিন্তু খুব কাজে দিবে। আর আরেকটা কাজ করতে পারেন, আপনার সেলফোন আজকে থেকে কিন্তু আপনি ইউজ করবেন ইন এ পজিটিভ ওয়ে। তার মানে হচ্ছে এরকম, যেমন ধরেন আপনার ডিউটিস দেখলেন যে ধরেন আপনি শিওর না, যে একটা কথা বললো, আমি আসি, যে মে পারফর্ম রুটিন হাউসকিপিং ডিউটিস সাচ এজ লন্ড্রি, ওয়াশিং ডিশেস অ্যান্ড মেকিং বেডস। আপনি হয়তো এই টার্মটা শিওর না যে মেকিং বেডস মানে কি। সেক্ষেত্রে আপনি গুগল করেন অথবা ইউটিউব করেন, করে নিজেকে অ্যাগেন প্রিপেয়ার করেন যে এটা বলতে কি বোঝায়, এবং সেই নলেজটা গ্যাদার করেন। আপনি হয়তো জানেন ব্যাপারটা, কিন্তু আপনি জানেন না যে কিভাবে আপনি প্রেজেন্ট করবেন। সো ইন্টারভিউর জন্য আপনার যে জিনিসটা প্রয়োজন, আপনি সেলফোনটা নিয়ে কি করবেন, আপনি নিজের ভিডিও নিজে করবেন, কোশ্চেনও নিজে করবেন, অ্যান্সারও নিজে করবেন, দেখার জন্য যে আপনি আসলে কতটা সুন্দর করে প্রিপেয়ার্ড ওয়েতে অ্যান্সার করতে পারছেন। সেটা এই জন্য বললাম যে এটাতে আপনার কনফিডেন্স লেভেল ডেফিনেটলি ডেভেলপ করবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি যখন আমরা কথা বলি, যেমন ও আ করি, মামলিং করি, সো এই জিনিসগুলি কিন্তু আপনার অটোমেটিক্যালি ডেভেলপ করবে। এখন ডেভেলপ করার জন্য আপনার কিন্তু রিহার্সেল প্রয়োজন। অনেকেই হতাশ হয়ে যান যে আমি তো 2টা ইন্টারভিউ দিয়েছি, কাজ হচ্ছে না, বা ইন্টারভিউ পাচ্ছি না। হতাশ হওয়ার কিছু নেই, বরং বলবো যে আপনি সময় নেন, সময় নিয়ে দেখেন যে আপনার জন্য কিন্তু প্রচুর অপরচুনিটি ওয়েট করছে, এবং সেই অপরচুনিটি ওয়েট করা মানে এই না যে আপনাকে কেউ এনে দিচ্ছে কোনো কিছু।
আপনার সেই ব্যাপারগুলি যদি পেতে চান আপনাকে কিন্তু সময় দিতে হবে, এবং সেই সময়টা কিন্তু আপনার নিজেকে তৈরি করে নেওয়ার জন্য সময়। সো আমি বলবো যে অ্যাগেন সুন্দর করে প্রিপারেশন নেন। যদি কোনো হেল্প লাগে প্রফেশনাল, ইয়েস উই আর দেয়ার টু হেল্প ইউ। এই ওভারঅল। আচ্ছা, আমি কমপ্লিট করার আগে দেখে নিই কোনো পয়েন্ট মিস করেছি কিনা। ওয়েল নো, আমি মোরলেস সবই কভার করেছি। খালি যেই ইস্যুটা বলছিলাম যে হয়তো কয়েকদিনের মধ্যে আরেকটা লাইভ আমাদের করতে হবে, এই জন্য যে এটার বিস্তারিত জানার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। ওকে, নাও আমি একটু প্রশ্ন পর্বে চলে যাই। আমাদের মেইন আইডিয়া যা ছিল আমি সেটার ব্যাপারে অলরেডি আলাপ করলাম। একটু আমাকে একটু সময় দিবেন কাইন্ডলি, আমি একটু প্রশ্নগুলি পড়ে পড়ে আপনাদেরকে অ্যান্সার করছি। কারণটা হচ্ছে আমি দেখছি যে অনেকেই আহ, খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, আবার অনেকে ঠিক অপ্রাসঙ্গিক কিছু প্রশ্ন আমি বলবো করছেন। আমি অপ্রাসঙ্গিক প্রশ্নের গুলি আর অ্যাটেন্ড করছি না, যেগুলি শুধু আর দেখছি যে প্রাসঙ্গিক আছে এই বিজনেসের সাথে, আমরা শুধু সেগুলি নিয়ে আলাপ করছি। ওকে, একজন জানতে চেয়েছেন যে উম, আপনার আমার বয়স, ওকে, একজনের বয়স হচ্ছে 42, উনি কি আসতে পারছেন কিনা সেটা এখানে কিন্তু এখনো আমরা ফুল ডিসক্লোজার পাইনি, বাট আমি বলবো যে যত ইয়াং হন আপনি, আপনার জন্য তত বেশি সুবিধা। এবং কেন সুবিধা, কারণটা হচ্ছে আপনি কিন্তু এখানে সার্ভিস দিতে আসছেন। সো আপনার যদি 40 বা 50 প্লাস হন, হয়তো বা এখানে নিবে, কিন্তু আপনার জন্য ওই বয়সে এসে অ্যাডজাস্ট করাটা অনেক সময় কষ্টকর হয়ে যেতে পারে। ওকে, আরেকজন জানতে চেয়েছেন যে আমার সিভি কিভাবে প্রিপেয়ার করব। ওকে, আমরা আপনার ইমেল যদি আপনি কাইন্ডলি আমাদের সাথে শেয়ার করেন, আমরা উই ক্যান সেন্ড ইউ আ ফর্মেট, এবং সেই ফর্মেট অনুযায়ী আপনি আপনার রেজুমি প্রিপেয়ার করতে পারেন। পরে আরেকজন জানতে চেয়েছে, ওকে, ইন্টারভিউ কিভাবে প্রসেস হবে। ইন্টারভিউ প্রসেস হবে অনলাইনে। নর্মালি আপনার এমপ্লয়ার যেটা করবে, আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় দিবে যদি আপনার রেজুমি পছন্দ হয়, এবং পছন্দ হওয়ার পরে আপনার অনলাইনে আপনি একেবারে প্রফেশনাল ওয়েতে আসবেন। এমন না যে আপনি বাসায় আছেন দেখে পাজামা পরে চলে আসবেন, এই ব্যাপারটা ভুলেও করবেন না। বরং যেটা করবেন যে আপনি একেবারে 100% প্রফেশনাল ওয়েতে জব ইন্টারভিউর জন্য আপনি প্রিপেয়ার্ড হয়ে তারপরেই আসবেন। আর যেটা একটু আগে টিপসগুলি শেয়ার করলাম, যে আপনার যদি প্রয়োজন পড়ে আপনি কয়েকবার মক এক্সাম দিয়ে নিজেকে প্রিপেয়ার করে নেন। তারপরে আরেকজন জানতে চেয়েছেন, ওকে, আপনার টাকা দিলে কি এমপ্লয়ার পাওয়া যাবে না? টাকা দিলে এমপ্লয়ার পাওয়া যাবে না। এমপ্লয়ার আসলে এটা নিড, হ্যাঁ, এটা এখানে কিন্তু এখানে বেচা কেনার কোনো প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে আপনি আসলে কোনো একটা ফ্যামিলিকে সার্ভ করতে পারছেন কিনা সেটার জন্য। তার মানে ইউ নিড টু বি 100% প্রিপেয়ার্ড। আপনি এভাবে চিন্তা করতে হবে যে আপনি বাংলাদেশি এবং কোনোভাবে ইংলিশ বলেন, ভার্সেস একজন ইন্ডিয়ান অথবা একজন শ্রীলঙ্কান, উনি কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। সো আপনাকে না নিয়ে ডেফিনেটলি ওনাকে নেবেন, কারণটা হচ্ছে ওনার কমিউনিকেশন স্কিলস ভালো। সো আপনার যদি কমিউনিকেশন স্কিলসে কোনো অসুবিধা হয়, যেটা অনেকবার আমি আজকে আপনাদের বললাম, যে আপনি জাস্ট ইউ প্রিপেয়ার ইউর সেলফ, কোনো অসুবিধা নেই, তাড়াহুড়োর কিছু নেই। সো পার্মানেন্ট প্রোগ্রাম। আর যদি কানাডায় না হয়, অন্যান্য আরও কিন্তু দেশ আছে, আপনার কেয়ার গিভার হিসেবে কিন্তু প্রচুর দেশে লোক নিচ্ছে। সো আপনি জাস্ট প্রিপেয়ার ইউর সেলফ, এটাই বলবো। ওকে, পরের প্রশ্নে চলে যাই। ওকে, আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ওকে, খুব সিম্পল কোশ্চেন যে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। আপনাকে অ্যান্সারটা অলরেডি করে দিয়েছি, যে আপনি jobbank.gc.ca তে যাবেন, এবং সেখানে গিয়ে আপনি কেয়ার গিভারের যে জব অ্যাভেলেবেল জবগুলি আছে সেখানে আপনি ইউ সেন্ড ইউর রেজুমি এবং একটা কভার লেটার। যেটার ব্যাপারে খুব একটা বলিনি কভার লেটার ব্যাপারে, কারণটা হচ্ছে ম্যাক্সিমাম এমপ্লয়ার কিন্তু কভার লেটার চায় না। কিন্তু আপনার যদি ফার্স্ট
ইমপ্রেশনটা আপনি তৈরি করতে চান, আমি বলবো যে একটা সুন্দর কভার লেটারও ইয়েস প্রিপারেশনের প্রয়োজন আছে, এবং সুন্দর করে প্রিপেয়ার করেন। টেক ইউর টাইম অ্যাগেইন, আপনার একদম এরর ফ্রি লাগবে, তার মানে কোনো মিস্টেক রাখা যাবে না। সুন্দর করে সময় নেন, ভোকাবুলারি দেখেন, চ্যাট জিপিটি ইউজ করেন, আপনার যতটা প্রিপারেশন প্রয়োজন হয় আমি বলবো যে প্রিপারেশন নিয়ে তারপরে আগান। শুধু শুধু হুইমজিক্যালি অ্যাপ্লাই করেন না, এবং অ্যাপ্লাই করে আপনার রিফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, এর পরের প্রশ্ন, আপনারা কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন? এটার অ্যান্সার আমি মনে করে দিয়েছি যে আমি কয়েকবারই বলেছি যে আপনার যদি রেজুমি প্রিপারেশনের প্রয়োজন হয়, কভার লেটার প্রয়োজন হয়, অবভিয়াসলি আমরা হেল্প করব। এবং আমার ঢাকা অফিস থেকে আপনি আরেকটা সুবিধা পেতে পারেন, যেটা যদি আপনার যদি মক এক্সামের প্রয়োজন পড়ে, সেই ব্যাপারটাও আমরা দেখতে পারি। আচ্ছা, এটা একটু খুব ভাইটাল প্রশ্ন করেছেন একজন, তিনি ওভার কোয়ালিফাইড, তিনি 3টা মাস্টার্স করেছেন এবং এখন আসতে চাচ্ছেন কেয়ার গিভার হিসেবে। ব্যাপারটা আপনার মাস্টার্সের না, ব্যাপারটা কিন্তু আপনার দেখতে হবে যে কেয়ার গিভার হিসেবে আপনার কি বলে যে এক্সপিরিয়েন্স সেটা আছে কিনা, এবং আপনি সার্ভ করতে পারছেন কিনা, এবং আপনার কিছু ছোট ছোট সার্টিফিকেশন আছে কিনা। সেটা না হলে কিন্তু ভাই কাজ হচ্ছে না। সুতরাং আমি বলবো যে আপনার 3টা মাস্টার্স উইথ ডিউ রেসপেক্ট, সেটা কিন্তু এখানে কাজে লাগছে না। আপনার কাজে লাগবে তখনই যদি আপনি ঠিক অ্যাকর্ডিংলি টেইলর্ড ওয়েতে আপনি আগান। ওকে, আচ্ছা, একজন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে উনি কানাডা রিফিউজ হয়েছেন 4বার, এখন উনি চাচ্ছেন যে কেয়ার গিভার হিসেবে আসার জন্য। ওকে, এটা একটা খুব অবাক হয়নি আমি মোটেও যে এরকম প্রশ্ন আমরা মাঝে মধ্যে পাই। এটার উত্তর কি আছে? উত্তরটা খুব সিম্পল না। সেটা হচ্ছে আপনি কিন্তু যদি 3-4বার যেটাই হচ্ছে রিফিউজ হন, সেক্ষেত্রে দেখতে হবে যে আপনি আগে বলছেন যে আপনি ধরেন ব্যাংকার ছিলেন, এখন এসে যদি আপনি বলেন যে আপনি কেয়ার গিভার ছিলেন, তাহলে হচ্ছে না। যদি কেয়ার গিভার হতে হয় তাহলে আপনাকে রিসেন্ট এবং রিলেভেন্ট এক্সপিরিয়েন্স নিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কারণ আপনার আগের রেকর্ড কিন্তু পুরো রয়ে গেছে, সেই রেকর্ড কিন্তু যায়নি। সুতরাং আমি বলবো যে আপনি যদি আসার ইন্টেনশন থাকে, ইয়েস, আপনাকে কেউ স্টপ করছে না, কিন্তু যেটা স্টপ করছে সেটা হচ্ছে কোনো লাই করা যাবে না। তার মানে হচ্ছে আপনি কোনো ভুল বা রং ইনফরমেশন দিবেন না। যেটা দিবেন মিসগাইডেড কোনো ইনফরমেশন দেওয়া যাবে না, দিলে কিন্তু আপনাকে 5 বছরের জন্য ব্যান করে দিবে। তার মানে আসলে আলটিমেটলি ব্যান করে দিচ্ছে আপনাকে। সো আপনি কেয়ার গিভার হিসেবে প্রিপারেশন নেন, অথবা যদি প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে সেটা উইথ কি বলবো যে উপযুক্ত আপনার প্রমাণ সহ আপনি ইউ ক্যান অ্যাপ্লাই। ওকে, একজন জানতে চেয়েছেন যে আমার ইংলিশ এত ভালো না, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? ওকে, এটার অ্যান্সার মনে আমি দিয়ে দিয়েছি যে আপনার ইংলিশ যদি ভালো না হয় কোনো অসুবিধা নেই, আপনি জাস্ট ইউ টেক ইউর টাইম, আপনি প্রিপারেশন নেন, নিয়ে তারপরে আপনি এখানে আসার জন্য চেষ্টা করেন। আইএলটিএসের স্কোরের ব্যাপারে সেটার ব্যাপারে বলেছি। সো আপনার 4 লাগছে, কিন্তু আসলে 4-এ কাজ হচ্ছে না, কারণটা হচ্ছে ইউনিট গুড ফ্লুয়েন্সি, আমি বলবো অল্প না, খুব ভালো ফ্লুয়েন্সি লাগবে। এরপরে হচ্ছে আমি আসলে অনেকগুলি প্রশ্ন পড়ছি না, কারণটা হচ্ছে আমি দেখছি যে এই কোশ্চেনগুলি একই রকমের, মানে রিপিটেড কোশ্চেন আর কি, সেই জন্য। আরেকজন জানতে চাচ্ছেন যে আমি সঠিক গাইডলাইন পাচ্ছি না, যদি কোনোভাবে আমাকে সহযোগিতা করতে পারবেন। না, আমরা কোনোভাবে সহযোগিতা না, এটা আপনাকে ফুল গাইডলাইন নিতে হবে এবং আপনার পুরোপুরি বুঝে তারপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটা কোনোভাবে করলে হচ্ছে না, তার মানে আপনার ফুল প্রিপারেশন প্রয়োজন। ভিজিট ভিসা এসে কি কেয়ার গিভারে কাজ করা যাবে? বলা মুশকিলের, কারণটা হচ্ছে যে এখন পর্যন্ত কনভার্ট করার ওয়ে আছে, কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে আগে এখানে এমপ্লয়ার পেতে হবে, তাহলে আপনি কনভার্ট করতে পারছেন, না হলে পারছেন না। কিন্তু একটা ব্যাপার আমি এখনো ক্লিয়ার না, সেটা হচ্ছে যে যেহেতু এটা অন অ্যারাইভাল পিআর ভিসা দিচ্ছে, সো আপনি যেহেতু অলরেডি ইউ অ্যারাইভড ইন ক্যানাডা, সো আপনার ব্যাপারে কি হবে সেটা আসলে গভর্নমেন্টের সাথে আমি ইমেল করা ছাড়া আমি আপনাকে কোনো অ্যান্সার দিতে পারছি না। ওকে, আরেকজন জানতে চেয়েছেন, এগুলো অ্যান্সার যদিও হয়ে গেছে, সেটা হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন উই অলরেডি টকড অ্যাবাউট ইট, অ্যান্ড এক্সপিরিয়েন্স, এগুলোর ব্যাপারে কথা বলেছি। সো একই অ্যান্সার আর করছি না। আচ্ছা, এটা
একটা ভিন্ন প্রশ্ন আসছে। একজন বলেছেন যে আমি সোশ্যাল সায়েন্সে মাস্টার্স করেছি এবং এখন আসতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? একই উত্তর ভাই। সেটা হচ্ছে যে আপনি সোশ্যাল সায়েন্সে মাস্টার্স করলে আম, আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাগেইন আপনার কেয়ার গিভার হিসেবে আপনার এক্সপিরিয়েন্স লাগবে এবং সার্টিফিকেশন লাগবে। ওকে, একটা সুন্দর প্রশ্ন আসছে যে কোনো রেস্ট্রিকশনস আছে কিনা এই জবগুলিতে। ইয়েস, আপনার যদি এক নম্বর হলো যে বাচ্চাদের যেটা ন্যানি কেয়ার গিভার, যেটা চাইল্ড সাপোর্ট বলি আমরা, চাইল্ড কোনো বাচ্চাকে সাপোর্ট দিতে হলে আপনাকে কিন্তু অবশ্যই মেয়ে হতে হবে। এই জবটা শুধু ছেলেদের জন্য না। সো এই একটা রেস্ট্রিকশনস আছে। আর আপনার আসার ব্যাপারে যে রেস্ট্রিকশন সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে। তার মানে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই একেবারে ক্লিন থাকতে হবে, ক্লিন না হলে হবে না। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, অনেক অনেক সুন্দর প্রশ্ন করেছেন এবং প্রশ্নগুলি খুব প্রয়োজনীয় ছিল অন্যান্যদের জন্য। ওকে, আচ্ছা, একজন জানতে চেয়েছেন যে ক্যান এনিওয়ান অ্যাপ্লাই ফর এ জব ইন ডে কেয়ার ফর চাইল্ড কেয়ার কনসিডারিং দ্য ইমিগ্রেশন প্ল্যান মেনশন অ্যাবাভ? নো, এখন পর্যন্ত কিন্তু ডে কেয়ারের কথা বলেনি। যেটা বলেছে এটা কিন্তু ইন্ডিভিজুয়াল এমপ্লয়ার হতে হবে। সো আমরা এখনো জানি না। লাইলা, থ্যাংক ইউ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আমি মনে হয় কোনো এক জায়গায় মেনশন করেছিলাম প্রথম দিকে। সো আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং জানার জন্য যে এটা আসলে আছে কিনা, এই কোনো ইনস্টিটিউট নিবে কিনা। ওকে, মোরলেস আমরা শেষ করলাম। ওকে, লাস্টে আরেকটা কোশ্চেন আসছে, অ্যাগেন খুবই সুন্দর কোশ্চেন, যে জন্য অ্যাটেন্ড করছি। সেটা হচ্ছে একজন বলেছে যে আমার তো 10 বছরের গ্যাপ আছে, আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা। ব্যাপারটা গ্যাপের না তো, ব্যাপারটা হচ্ছে যে আপনার আসলে আপনি কোয়ালিফাই করেন কিনা। সো গ্যাপ ইজ নট এ প্রবলেম। আপনি এখানে সার্ভিস দিতে আসবেন, সো সার্ভিস মেন্টালিটিটা প্রয়োজন, আপনার প্রয়োজনীয় স্কিলস প্রয়োজন, সেটা হলেই কাজ হচ্ছে। অলরাইট, থ্যাংক ইউ সো সো মাচ সবাইকে। কনক্লুড করার আগে অ্যাগেইন আমি একটু রিক্যাপ করছি। সেটা হচ্ছে যে আপনার ইন্টারমিডিয়েট পাস লাগছে মিনিমাম, জব এক্সপিরিয়েন্স মিনিমাম 6 months to 1 year, এবং কোনো ভলেন্টিয়ার জব হলে হচ্ছে না। আইএলটিএস এর যে আমি বলবো 4 বা 5 রিকোয়ারমেন্টের ব্যাপারে চিন্তা করবেন না, চিন্তা করবেন কত ফ্লুয়েন্ট আপনারা থাকেন সেই ব্যাপারে। সার্ভিস মেন্টালিটি নিয়ে আসেন এবং জব অ্যাপ্লাই করার জন্য jobbank.gc.ca তে যান। আর যদি কোনো প্রয়োজন পড়ে আমরা আছি, আমাদের ইমেল অনেকের হয়তো জানা আছে, LAVIE লাভি ইমিগ্রেশন অলটুগেদার @gmail.com। ওকে, কথা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসছি আমরা, আইদার এটার উপরেই কোনো আপডেট নিয়ে, অথবা যেটা বলছিলাম যে আরেকজন আপু আছেন যিনি অলরেডি কেয়ার গিভার হিসেবে কানাডার অটোয়াতে এসেছিলেন এবং উনি অলরেডি পার্মানেন্ট রেসিডেন্সিপ পেয়ে গেছেন। সো ওনাকে নিয়ে আসবো, জাস্ট ওনার এক্সপিরিয়েন্সটা উনি যাতে শেয়ার করেন। উনি আমি বলবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আগে ভাগে পাঠিয়ে রাখতে পারেন, উইল ট্রাই টু অ্যাটেন্ড। অলরাইট, এই ছিল আজকের জন্য, সবাইকে ধন্যবাদ, কথা হবে আবার।